গুড মর্নিং সবাইকে। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যদিও রথ চলে গেছে, প্রায় 3-4 দিন হয়েই গেল, কিন্তু এক সপ্তাহ ধরেই এই রথের উৎসব চলবে। আর আজকের ভিডিওটা হলো রথের ঠিক 2 দিন পরের ভিডিও। রথযাত্রা আসলে পরেই জগন্নাথ দেবের সেই গল্পের কথা খুব মনে পড়ে, তাই খুব ইচ্ছা করছে তোমাদের সাথেও একটু গল্পটা করি। কোনো এক রাজ্যের রাজা ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিল, আর রাজার খুব ইচ্ছে ছিল এই ভগবান বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করবে। একদিন ভগবান বিষ্ণুই তাকে স্বপ্ন দেখিয়েছিল পুরীর সমুদ্রে একটা নিম কাঠ ভেসে আসছে, সেই কাঠ দিয়েই মূর্তি তৈরি করতে। যথারীতি স্বপ্ন দেখেই রাজা ছুটে গিয়েছিল সেই কাঠের টুকরোটা আনতে। কাঠের টুকরোটা আনার পরে সেই নিম কাঠ দিয়েই শুরু হলো জগন্নাথের মূর্তি তৈরি। কিন্তু কোনো সাধারণ মানুষ বা কারিগর দিয়ে ওই কাঠের টুকরো ভাঙা যাচ্ছিল না। ভগবান বিশ্বকর্মা এই কারিগর রূপে এসেছিল রাজার কাছে এবং বলেছিল যে আমি এই মূর্তি তৈরি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি একা একটা ঘরের মধ্যে মূর্তি তৈরি করব এবং যতদিন না পর্যন্ত মূর্তি করা শেষ হবে ততদিন পর্যন্ত ওই ঘরের দরজা যেন কেউ না খোলে। রাজাও তাতে রাজি হয়ে যায়। এরপরে সে মূর্তি তৈরির কাজ শুরু করে। বেশ কিছুদিন চলে যাওয়ার পরে রানীর একটু সন্দেহ হয়, তাই ধৈর্য রাখতে না পেরে রানী ওই ঘরের দরজা খুলে দিয়েছিল। আর সেখানে দেখে কারিগর তো নেই, আর ঠাকুরের 3টে মূর্তি মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3টে ঠাকুরের মূর্তি অর্ধেক অবস্থায় পড়ে রয়েছে। সম্পূর্ণটা তৈরি হয়ে গেলেও হাত দুটো তখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। সেই অবস্থাতেই ফেলে রেখে চলে গেছিল কারিগর। আর রাজা তো সেই অবস্থায় প্রচণ্ড রেগে যায় এবং চিন্তায় পড়ে যায় যে এইবার কি হবে। সেই দিন রাতেই আবার ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দেখিয়েছিল, যেহেতু রানী শর্ত ভঙ্গ করেছে সেহেতু সেই অবস্থাতেই কারিগর রেখে চলে গিয়েছিল। এবং ভগবান বিষ্ণু এটাও বলে দেন যে অবস্থায় মূর্তি রয়েছে সেই অবস্থাতেই তিনি পুজো গ্রহণ করবে। এবং তারপর থেকেই কিন্তু পুরীর এই মন্দির আস্তে আস্তে তৈরি হতে থাকে, আর তাতে এই 3 মূর্তি বসিয়ে পুজো শুরু হয়। আর এই জগন্নাথ মূর্তি কিন্তু একরকম বিষ্ণুরই এক অবতার। আরও একটা বিষয় যা অনেকেরই জানা নেই, এই যে জগন্নাথ দেবের মূর্তি, তার ভেতরে কিন্তু প্রাণ আছে, তাও আবার স্বয়ং শ্রীকৃষ্ণের। কারণ শ্রীকৃষ্ণের যখন মৃত্যু হয়েছিল তখন তার দেহের কোনো অস্তিত্ব না থাকলেও তার প্রাণটা কিন্তু অক্ষত ছিল, আর সেটা সমুদ্রের জলে ভেসে এসেছিল ওই পুরীতে। আর ওই নিম কাঠের মধ্যেই ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ। তার থেকেও যেটা আশ্চর্য ঘটনা, জগন্নাথ দেবের মূর্তি আজও প্রতি 12 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়, মানে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়, আর পুরনো মূর্তিটাকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়। যখন এই নতুন মূর্তি প্রতিষ্ঠা হয় তখন কিন্তু ওই পুরনো মূর্তির ভেতর থেকে প্রাণটা নিয়ে আবার নতুন মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়। আর এই কাজটা করেন একজন পুরোহিত, কিন্তু ওই পুরোহিত কিন্তু কোনো কিছুই স্বচক্ষে করতে পারে না, মানে তার চোখটা কিন্তু বাঁধা থাকে। এই যে প্রাণ স্থানান্তরিত করার যে ঘটনাটা বা দৃশ্যটা, এটা যদি পুরোহিত বা অন্য কেউ দেখে ফেলে তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। সেই জন্য চোখ বন্ধ রেখে একাই ওই পুরোহিতকে এই কাজটা করতে হয়। এই উৎসবটাকে ওখানকার লোক বলে নবকলেবর। কি আশ্চর্য ঘটনা, তাই না? শুনলেই গায়ে কাঁটা দিয়ে যায়। তাই জন্য এই জগন্নাথ দেবের গল্প কিন্তু আমরা কোনোদিনই ভুলবো না। আর এই রথের দিন 3 ভাই বোন মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন রথে চেপে যায় মাসির বাড়িতে, আবার 7 দিন পর সেখান থেকে ফেরে। রথের পর ওই 7 দিন আমরা আবার অপেক্ষা করি, কারণ যেই দিন ফেরে সেই দিনটাকে আবার আমরা বলি উল্টো রথ। সেই দিনও কিন্তু আমরা আবার রথ টানি। আর এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান, মেলা তো চলতেই থাকে। আর এই কয়েক বছর ধরেই আমি ওই বাড়িতেই রথের দিনটা কাটিয়েছি, মানে কোনো না কোনো কারণে রথের দিনটা আমার ওইখানেই, মানে আমার বাপের বাড়িতেই থাকতাম। এইবারই প্রথম রথের দিন এখানে রয়েছি ঠিকই, কিন্তু এখানে রথের কিছুই বোঝা যায় না, কারণ রথ তো যায় কিন্তু সেটা ভেতরের দিকের রাস্তায়। আমাদের যেহেতু একদম রোডের পাশেই, সেই জন্য এই রাস্তার ওপর দিয়ে কোনো বড় রথ যায় না, ভেতরের রাস্তাতেই যায়। যেই রথগুলো এখান থেকে যায় সেগুলো হচ্ছে কারোর নিজস্ব বাড়িরই রথ। সেই জন্য আর এখানকার লোকের রথ নিয়ে খুব একটা মাতামাতি দেখি না ঠিকই, ওই রথের মেলা বলে ওটাই একটা আনন্দ। তো রথের দিন আর মেলায় যাইনি, যেহেতু একটু বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটাও খুব একটা ভালো যাচ্ছিল না, মাম্মারও শরীরটা খারাপ ছিল বলে রথের দিন আর বেরোইনি। তবে আজকে হয়তো বিকেলের দিকে মেলায় যেতে পারি।
আমার বাপের বাড়ির ওখানে আবার রথটা বেশ ভালোই বোঝা যায়। একদম সাজানো গোছানো বড়সড় একটা রথ বাড়ির সামনে দিয়ে যেত। আর ছোটোর থেকে এই রথের দিনটা আমরা অনেক আনন্দ করে কাটিয়েছি। রথের দিন একটু তাড়াতাড়ি স্নানটা সেরে রেডি হয়ে বসে থাকতাম যে কতক্ষণে দুপুরে আসবে রথ। আর যখনই একটু মাইকের আওয়াজ বা গানের আওয়াজ শুনতে পারতাম মনে হতো এই মনে হয় রথ চলে গেল। এইভাবে যে কতবার দৌড়ে দৌড়ে রাস্তায় যেতাম। তার ওপরে তো ছিল লোকের ভিড়। কোনো রকমে এত লোকের মধ্যে চাপাচাপি করে একটু রথের দড়িটা ধরতে পারলেই যেন কত আনন্দ হতো। আর এখানে তো সেই সব কিছুই আর হবে না। তাই ভাবলাম এই বছর তো মাম্মা ছোট, সামনের বছর মাম্মা বড়ও হয়ে যাবে একটু, সামনের বছরই বরং মাম্মাকে একটা রথ কিনে দেবো। ওর ছোট রথটা আমরা দুজন মিলে সাজাবো, আর ওই ছোট রথের দড়ি টেনেই আমরা রথটা পালন করব। রথ ছোট হোক বা বড় হোক, রথের দড়ি টানাটাই হচ্ছে একটা বড় আনন্দের ব্যাপার। ছোটোবেলা থেকেই যেহেতু রথের দড়ি টেনেছি তাই জানি এর কতটা আনন্দ। তাই আমিও চাই মাম্মাও এই আনন্দটা পাক। তাই এই বছরটা মন খারাপ হলেও সামনের বছর মাম্মাকে নিয়েই রথ টানবো, আর সেই অপেক্ষাতেই রইলাম। তো এইদিকে কথা বলতে বলতে তো ঘরের কাজ হয়ে গেল। তারপর আসলাম মাম্মার জন্য রান্না করতে। আজকে সমস্ত রান্নাই হয়ে গেছে, মাই সব করে গেছে, তাই রান্নার আর কিছু তোমাদের দেখালাম না। এখানে মাম্মার জন্য একটু করছিলাম খিচুড়ি। তার জন্য এক মুঠ মতো মুগ ডালকে একটু হালকা ভেজে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁপে, কুমড়ো, আলু, গাজর আর এখানে কুমড়ো পাতা, এই সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এরপর প্রেসার কুকারে অল্প করে তেল দিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তারপরে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। আর এই ডালটা তো ভাতের সাথেই খেত, সেই জন্য আমি যেটা করি ওই ভাত তো রান্নাই থাকে, ওখান থেকে এক হাতা ভাত আমি এই খিচুড়ির মতন এর মধ্যে দিয়ে দিই। এরপরে নুনটা পরিমাণ মতন দিয়ে প্রেসারে 2-3টে মতো সিটি দিয়ে নিই। এরপর একটু ঘি ছড়িয়ে ওকে খাইয়ে দিই। যেদিন ধরো মনে হয় মাছ ডিম খাওয়াবো না, সেদিন এইভাবেই ওকে আমি করে খাওয়াই। এতে খেতেও খুব ভালো হয়। আর যদি মনে হয় এর সাথে একটু ডিম সিদ্ধ বা ডিমের পোচ করে দিই, তো ও খুব ভালো খায় এই খিচুড়িটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখো মাম্মাকে তো স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এরপরে আমিও যাব স্নানে। তার আগে মাম্মার এই জামা কাপড়ের বাস্কেটটা একটু গোছালাম, যেহেতু ছোট ছোট জামা কাপড় তো প্রতিদিন গোছালে পরেও সব একটার মধ্যে একটা ঢুকে যায়। দরকারের সময় কিচ্ছু খুঁজে পাই না, একটা টান দিলে আর একটা বেরিয়ে আসে। তাই 2-3 দিন পর পরেই আমাকে আবার এই বাস্কেটটা নতুন করে গোছাতে লাগে। এরপরে বিকেল হতে তাড়াতাড়ি করে চা করে নিলাম। চা খেয়েই যাব মেলায়। ইচ্ছা ছিল তো মাম্মাকে নিয়েই যাব, মাও যাবে, সবাই মিলেই যাব, কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা, সেই জন্য মা রয়েছে ওর কাছে। আমি একটু ওর সাথেই বেরোলাম, মেলাতেও যাব, আর দুটো কাজও রয়েছে সেগুলোও মিটিয়ে আসবো। আগের বার যেটা দেখেছিলাম এসে মেলাটা পুরো মাঠটা জুড়ে বসেছিল, এবার আর অতটা বসেনি, কিন্তু ছোট ছোট অনেকই দোকানপাট বসেছে, তার মধ্যে ওই গাছের দোকানই বেশি। প্রচুর সুন্দর সুন্দর গাছ দেখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি গাছ নেই, বলতে গেলে সব রকম গাছই আছে। বেশিরভাগই মেলায় যে গাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই আম, কাঁঠাল, এগুলোর যে চারা গাছ সেগুলোই এখানে বেশি পাওয়া যায়। তার সাথে তো ইনডোর প্ল্যান্টও থাকে, ছোট ছোট ফুলের গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ, সব রকমই ছিল। তো একটু ঘোরাঘুরি করলাম, আর মাম্মার জন্য কিছু নেব না সেটা তো হয় না, মাম্মার জন্য একটা খেলনা কিনে নিলাম। আর টুকটাক যা কেনার থাকে সেসব তো কিনতেই থাকি। যারা আমার মতন 24 ঘন্টা ওই সংসারের মধ্যেই থাকে আর একেবারেই হাউসওয়াইফ, তাদের দেখবে কাপ, প্লেট, বাটি, প্লাস্টিকের জিনিসপত্র, হাতা, খুন্তি, এই সমস্ত যেগুলো রান্নাঘরে বা সংসারে কাজে লাগে, এরকম কোনো দোকান থাকলে সেই দোকানেই যেন বারবার নজরটা যায়। তাই একদম কিনবো না ভেবে গেলেও ঠিক কিছু না কিছু কিনে নিয়ে আসবোই। বেশিরভাগটাই ছিল বাচ্চাদের খেলনার দোকান আর কয়েকটা খাবারের দোকান, 2-3টে মতনই জিনিসপত্রের দোকান বসেছিল। রথের মেলা মানেই হচ্ছে পাঁপড় আর জিলেপি, আর বাবা কিন্তু রথের দিনই জিলেপি আমাদের খাইয়ে দিয়েছিল, কিন্তু পাঁপড় ভাজাটা বাকি ছিল। তাই যাওয়ার সময় রাস্তা থেকে সবার জন্য একটু পাঁপড় ভাজা নিয়ে গেলাম বাড়িতে। এবার চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কী নিলাম।
এই যে মেলা থেকে এই বাস্কেটটা কিনেছি, মাম্মার কয়েকটা ওষুধ রাখার জন্য এরকম একটা বাস্কেট ভীষণ দরকার ছিল। মানে যেই ওষুধগুলো সব সময় লাগে না, ওই শরীর খারাপ হলে পরে যেরকম প্যারাসিটামল, সর্দির ওষুধ, কাশির ওষুধ, যেগুলো বাচ্চাদের জন্য সব সময় ঘরে রাখতেই হয়, সেই ধরনের জিনিসগুলো রাখার জন্য কেনা। আগের দিন তো এম বাজারে গিয়েছিলাম, এরকম একটা বাস্কেট নিয়েও ছিলাম, কিন্তু ওই যে আনতে পারলাম না। তার সাথে মাম্মার জন্য তো এই যে লাল শিং কিনেছি, পেছনে এরকম চাবিটা ঘোরালে পরেই আলো জ্বলে ওঠে। আর কিনেছি এই যে ক্লিপ আর সেফটি পিন, মার জন্য একটা ক্লিপ এনেছিলাম, সেটা মাকে দিয়েছি। এই কেনাকাটা করলাম। আর ক্লিপ, সেফটি পিন, গার্ডার, ন্যাপথলিন, এই ধরনের জিনিসগুলো আমি মেলা থেকেই কিনি। আর মেয়েদের তো সারা বছর যতই ক্লিপ, গার্ডার, সেফটি পিন কিনি না কেন, কোনো দিনই এর চাহিদা পূরণ হবে না। তাই জন্য মেলা থেকে এগুলো না কিনলেই নয়। আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।